ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের যতই বাড়ে ততই সুযোগ সৃষ্টি হয় কর্মসংস্থানের। কাজের সুযোগ বাড়লে কমে বেকারত্ব, বাড়ে মানুষের আয়, বদলায় মানুষের ভাগ্য, দূর হয় দারিদ্র্য। আর অর্থনীতিতে মূলত গতি আসে সরকারি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে। সেখানেই গেল কয়েক বছর ধরে চলছে স্থবিরতা। নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন, বিদেশি বিনিয়োগ কমেছে শূন্যের কোটায়। নতুন বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দেশীয় উদ্যোক্তারাও। চলতি অর্থবছরে আশঙ্কাজনক হারে কমেছে সরকারি বিনিয়োগও। জুলাই নভেম্বর পর্যন্ত 2,30,000 কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের মধ্যে খরচ করা গেছে মাত্র 28,043 কোটি টাকা। আর 6.5% নিচে নেমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। সরকারি বেসরকারি বিনিয়োগের এমন মন্দার পরও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 4.5%। এমন বাস্তবতায় সংশোধিত বাজেটে 30,000 কোটি টাকা কমানো হলো এডিপির বরাদ্দ। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, সরকারের উন্নয়ন ব্যয় কমলে ক্ষতি কী। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতায়। জনাব মীর নাসির হোসেন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমরা অর্থনীতিকে গতি ফেরানোর জন্য কথা বলছিলাম। মূলত আসলে বেসরকারি খাত তো খুব স্থবির অবস্থায় আছে। সেই রকম একটা সময়ে যখন সরকারের বিনিয়োগ বা সরকারি ব্যয়, যেটিকে আমরা বলি এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটির বাস্তবায়নে যখন মন্থর হয়, তখন আসলে তার প্রভাব বেসরকারি খাতে কি পড়ে? ধন্যবাদ আপনাকে। আসলে বিনিয়োগটা, সরকারি বিনিয়োগ যদি না বাড়ে তাই প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়ে। সরকার যদি এক এক টাকা খরচ করে, প্রাইভেট সেক্টর তখন উদ্বুদ্ধ হয়ে, যেহেতু তারা যে বিনিয়োগ করে যেগুলি হচ্ছে, যেমন অবকাঠা পথ থেকে আরম্ভ করলে অন্যান্য সুবিধা, সেইটা কাজে লাগিয়ে তারা হয়তো 2 টাকা বিনিয়োগ করে। এইটি হচ্ছিল ফান্ডামেন্টাল। সরকার যত আপনার বিনিয়োগ করবে, প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়বে। আনফর্চুনেটলি কিন্তু আজ কয়েক বছর ধরে প্রাইভেট সেক্টর বিনিয়োগ স্থবির হয়েছে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে গভর্নমেন্টের বিনিয়োগ হয়েছে। কিন্তু প্রাইভেট সেক্টর বিনিয়োগ না হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। একটা হচ্ছিল, বাংলাদেশের শিল্পায়ন মূলত গড়ে উঠেছিল গ্যাস কে ডিপেন্ড করে। আমাদের দেশে স্বল্প মূল্যে এবং অত্যন্ত মানসম্পন্ন গ্যাস অ্যাভেলেবেল ছিল। সেইটা ফুরিয়ে আসছে। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, আপনার ইকোনমিক গ্রোথ হচ্ছে, কিন্তু তার চাহিদা মতো মানে বিদ্যুৎ এবং জ্বালানি আমরা সংগ্রহ করতে পারছি না। বিশেষ করে গ্যাস গ্যাস ক্রমান্বয়ে আমাদের দেশীয় উৎপাদন কমে যাচ্ছে, যার জন্যে আমরা, এবং নতুন কোনো উদ্যোগ নেই যে গ্যাস করানোর প্রচেষ্টা, যার জন্যে আমরা ইম্পোর্টেড গ্যাসের উপরে নির্ভরশীল, বিশেষ করে এলএনজি। তো এলএনজি যেটা অসুবিধা, আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার মাত্র দুটো আমরা স্টেশন করতে পেরেছি, যেটা অপ্রতুল। এবং মধ্যেখানে অর্থনৈতিক সংকটের জন্য আমরা টাইমলি গ্যাস কিনতে পারিনি। আমরা স্পট কিনতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়েছি। এখনো প্রায় জনাব নাসির হোসেন, আমি যে বিষয়টা মূলত জানতে চাচ্ছিলাম, যে বেসরকারি খাত তো নানান সংকটের মধ্যে আছে, আমরা জানি। সেখানে একটা অর্থনীতির গতির ক্ষেত্রে একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতো যদি সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেখানেও যদি ব্যয়টা ঠিক মতো হতো। সরকারের ব্যয়গুলো হলে তো সেখানেও আসলে এই উন্নয়ন কাজগুলো তো বেসরকারি খাতের উদ্যোক্তারাই করেন, কন্ট্রাক্টরদের কাজের প্রবাহ বাড়ে, মানি ফ্লো বাড়ে, সেটিও নিশ্চয়ই কিছুটা প্রভাব বেসরকারি খাতের ক্ষেত্রেও ফেলে। তো সেই জায়গায় যেখানে সরকারি বিনিয়োগ বা উন্নয়ন কর্মকাণ্ডই আমরা দেখছি স্লোথ হয়ে গেছে, এটা রেকর্ড যদি বলা হয় যে সর্বনিম্ন বাস্তবায়নের রেকর্ড, সেই রেকর্ডগুলো একের পর এক দেখলাম আমরা ভাঙলো মাসভিত্তিক বিবেচনায়। সেখানে আসলে আপনার কাছে একটু জানতে চাই যে মানে বেসরকারি খাত এত সংকটের মধ্যেও যদি সরকারি বিনিয়োগটাও হতো, তাহলেও কিছুটা স্বস্তিদায়ক জায়গায় আপনারা যেতেন কিনা?
অবশ্যই, কারণ হচ্ছে হলো যে এই এডিপির বাস্তবায়নটা প্রত- প্রত্যেক বছরে আমরা দেখেছি যে প্রথম 9 মাসে খুব একটা বরাদ্দ ব্যবহৃত হয় না, পরে 3 মাসে তড়িঘড়ি করে সামনের বছরের এক্সপেন্স বুক করে করা হয়। কিন্তু এবার যেটা হয়েছে সেটা হচ্ছিল যে আমরা দেখতে পাচ্ছি যে প্রকল্প গ্রহণে যথেষ্ট দেরি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে। কারণ এই সরকার যেটা করছে সেটা তারা অনেকটা রক্ষণশীল। তারা মনে করছেন যে এই ব্যয় বৃদ্ধি করে হয়তো এর সাথে দুর্নীতি জড়িত হয়ে যাচ্ছে, সেই জন্য তারা অতিমাত্রায় সতর্ক হতে আপনার সিদ্ধান্তহীনতায় ভুগছে। অনেক প্রকল্প কিন্তু ইতিমধ্যে টেন্ডার হয়েছে, কিন্তু সিদ্ধান্ত মাসের পর মাস ইভ্যালুয়েশন হয়ে একনেক পারচেস কমিটি হচ্ছে না। তো এই জন্যে, আর তাছাড়া সরকারের অ্যাকচুয়ালি তহবিল ঘাটতি দেখা গেছে। আপনি যদি দেখেন এবার বৈদেশিক যে সোর্সের থেকে যা আশা করছে তার থেকে সেটি আসেনি প্রায় নিশ্চয়। 16,000 আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে অধ্যাপক আবু ইউসুফ আছেন। জনাব আবু ইউসুফ, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে সরকারের উন্নয়ন ব্যয় কমানো হলো সেটি আমরা দেখলাম, এবং একই সাথে গতকাল পরিকল্পনা উপদেষ্টা যেটি জানালেন যে তারা কিছু কিছু প্রকল্প আছে যেগুলো রাজনৈতিক সরকারের জন্য রেখে যেতে চান। আহ, মানে একটি দেশের অর্থনীতির গতিকে এভাবে থামানোর আসলে সুযোগ আছে কিনা, কারণ সরকারে যেই থাকুক অর্থনৈতিক কর্মকাণ্ডকে তো সচল রাখতে হবে। জি, ধন্যবাদ। আমরা মীর নাসির হোসেন সাহেবের কথা শুনলাম। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করছি, এবং বছরের এই সময়টায় জানুয়ারি মাসের দিকে আমাদের যে বাজেট হয় তার একটা সংসদীয় বাজেট হয়, যেখানে আমরা রিভাইজ বাজেট বলে থাকি। সেখানে প্রকল্প বাস্তবায়নগুলোর উপর ভিত্তি করে তখন আহ, দেখা হয়, কারণ আপনি যেহেতু 6 মাস পরে এটা অনেকটা মিড টার্ম ইভ্যালুয়েশনের মতো। তো তখন দেখা যাচ্ছে যে কিছু কিছু মন্ত্রণালয় আপনি দেখবেন একদম তারা তাদের জন্য যে অ্যালোকেশনটা আছে তারা অনেক কম করতে পেরেছে, কিছু কিছু মন্ত্রণালয় বেশি করতে পেরেছে। সেগুলোর বিচারে একটা সংশোধিত বাজেট আমরা দেখলাম যে একনেক সভায় এটি পাশ হয়েছে, গতকালকেই পাশ হয়েছে। যেটি 2,30,000 কোটি টাকা ছিল সেটি কমে 2,00,000 কোটি টাকার মতো হয়েছে। এখন এই বছরের যে বিষয়টা, যদিও আমরা মিন নাসির সাহেবও বলেছেন যে দেখা যাচ্ছে প্রথম 7, 8 মাস 9 মাসে একদম মানে বাস্তবায়নের হার খুব কম থাকে, শেষের দিকে এসে বাস্তবায়নের একটা গতি থাকে। তো এটিও আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও হচ্ছে, তবে এই বছরের পরিস্থিতিটা আরেকটু ভিন্ন রকম, যেহেতু নির্বাচনের বছর, একটা রাজনৈতিক অস্থিরতা আছে। নির্বাচন নিয়ে নির্বাচন হওয়ার পরে একটা রাজনৈতিক সরকার আসবে, যারা বিনিয়োগকারী আছে তারা ঠিক সেইভাবে বিনিয়োগ করছেন না। যারা আপনি জানেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেগুলো আছে সেখানে একটা অংশ থাকে যেটা এই বছর যেমন ছিল 86,000 কোটি টাকা, সেটা হচ্ছে বিদেশি সাহায্যের সাথে। তো সেটাও বিদেশি যারা আছে বা ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তারাও কিন্তু একটু স্লথ গতিতে তারা এগোচ্ছে, যেহেতু একটা আম, রাজনৈতিক সরকার সামনে আসছে। তো সবকিছু মিলে যেহেতু প্রাইভেট ইনভেস্টমেন্ট, এবং আপনি আপনার উপস্থাপনায় যিনি উপস্থাপক উনি বলেছেন যে আসলে যেইভাবে অর্থনীতির গতি ত্বরান্বিত হওয়ার কথা, কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কথা, কর্মসংস্থানের একটা বড় জায়গাটাই হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট। এই প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে, অথবা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এগুলো যদি না হয় তাহলে কর্মসংস্থানের সুযোগটা কিন্তু সৃষ্টি হয় না। তো সেই দিক থেকেও আমরা দেখেছি যে আমাদের যেহেতু বিনিয়োগটা সেইভাবে না আসার কারণে এক ধরনের অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অনিশ্চয়তা, সবকিছু মিলে এই বছরটা এরকমই হওয়ার কথা। তারপরেও না, আরেকটা কিন্তু বিষয়। জনাব আবু ইউসুফ, একটা বিষয় একটু জানতে চাই যে আসলে এটি কি অর্থায়ন জটিলতার কারণে এই মন্থর গতি, নাকি ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই মন্থর গতি? এখানে অনেকগুলো বিষয় আছে। একটা তো হচ্ছে অর্থায়ন। আপনি দেখবেন আমাদের যে ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন, অর্থাৎ রাজস্ব সংগ্রহ যে লক্ষ্যমাত্রা, তার থেকে আমরা অনেক পিছিয়ে আছি। পিছিয়ে আছি এই কারণেই, কারণ অবশ্যই রাজনৈতিক অস্থিরতা বা সামনে ইলেকশনের বছর এরকম
হয়তো এটাকে অনেকে স্বাভাবিক হিসাবেও ধরছে, যেহেতু ফিসক্যাল স্পেস কম। এখন ফিসক্যাল স্পেস যেটার উপর ভিত্তি করে আপনারা জানেন যে যখন বাজেট ঘোষণা করা হয়, অ্যালোকেশন দেওয়া হয়, তখন একটা এস্টিমেট করা হয় কোন জায়গা থেকে রেভিনিউ কত আসবে। তো সেটা যখন না আসে, তার উপর ভিত্তি করে এক্সপেন্ডিচার গুলো ঠিক করা হয়। তো যেহেতু রেভিনিউ কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, প্লাস হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে যেটা এডিপির একটা অংশ, যেটা বৈদেশিক সাহায্য পুষ্ট, সেটাও কিন্তু সেরকম মানে হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় না আসার কারণে সরকারকে কিন্তু কাটছাট করা হয়েছে। নিশ্চয়ই তবে নিশ্চয়ই আমাদের যেটুকু সঙ্গে থাকবেন, কাটছাট একটা করা বিরতির সময় হয়েছে, বিরতির পর এসে আবারও নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকের বিষয় সরকারের উন্নয়ন ব্যয় কমলে ক্ষতি কি, বিষয় নিয়ে কথা বলছিলাম। মীর নাসির হোসেন, আপনার কাছে আবারও একটু আসতে চাই। আসলে নির্বাচনের বছর এটি, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আসলে অর্থ বছরের খুব বেশি সময় হয়তো পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই নির্ধারিত সময়ের মধ্যেই যদি সরকারি ব্যয়ের লক্ষ্য পূরণ করা না যায়, সেটি আসলে বেসরকারি খাতে কোনো প্রভাব ফেলবে কিনা? আসলে কিন্তু যে কোনো আপনি ম্যাক্রো ইকোনমির যাই বলেন, বেসরকারি খাত কিন্তু সম্পৃক্ত। আপনার যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার না হয়, কিন্তু প্রাইভেট সেক্টরও ক্ষতিগ্রস্ত হবে। এখন সরকার যেটা করলো, এটা আমার কাছে খুব তাৎক্ষণিক যৌক্তিক। তারা মেগা প্রজেক্টগুলি সব বের করে দিল এই এডিবির থেকে। 30,000 কোটি টাকা মেইনলি কিন্তু এই MRT-1, মাতারবাড়ি, এই প্রজেক্টগুলি থেকে। এগুলি তারা পলিটিক্যাল মনে করলো যে এত বড় প্রজেক্টের ডিসিশন তারা নেবে না, এটা পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দিল। এইটা আমি মনে হয় যে এটা গভর্নমেন্টের কন্টিনিউটি থাকবে। নিলে তো তারা এখানে আউট অফ ফিয়ার যে দুর্নীতির সাথে স্বচ্ছ থাকলে তো কোনো অসুবিধা নেই। এই সরকারে তো অনেক জায়গায় আমরা স্বচ্ছতা দেখেছি, তো সেইটা না করাটা ঠিক হয়নি আর কি। মানে এইভাবে মানে এই তো সরকার কি তাহলে ঝুঁকি নিল না? মানে দুর্নীতি আমার হতে পারে, দুর্নীতি আসলে করার ঝুঁকি আসলে নিয়ে না, আসলে মানে আসলে আসলে ঝুঁকি নিল না। আপনি দেখেন থার্ড টার্মিনালটা পড়ে রয়েছে। আমার আমি যতটুকু জানি যে প্রবলেমটা ওরা ইন্টারনেটের বলতেছে, ইট ক্যান বি সলভড, এটা খুব একটা মেজর ইস্যু না, কিন্তু তারা তো এটা পিছিয়ে দিল। তারপরে অপারেটর অ্যাপয়েন্টমেন্টটা যেটা অনেকটা ফাইনালাইজড হয়েছিল জাপানিজের, সেটা বাতিল করে দিল। তো কতগুলি জায়গায় তারা মানে স্বচ্ছ থাকতে চেষ্টা করেছে আউট অফ কিন্তু অ্যাকচুয়ালি কান্ট্রি অ্যাজ এ হোল তাদের সামনে আনা উচিত ছিল। কারণ ইটস এ কন্টিনিউটি অফ দ্য গভর্নমেন্ট, দ্য পার্ট অফ দ্য হোয়াট এভার ফর্ম, সে ইন্টারিয়াম হোক, পরে ইলেক্টেড হোক, কিন্তু গভর্নমেন্টের তো একটা কন্টিনিউটি, পলিসি কন্টিনিউটি থাকবে। নিশ্চয়ই আপনাকে আজকে অসংখ্য ধন্যবাদ। 2 মাস পেছানোর জন্য মানে অনেকখানি পিছিয়ে যাওয়া। জি, নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আবু ইউসুফ। মানে এই যে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ঝুঁকিটা তো সরকার নিল না, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এবং একই সাথে বাকি সময়টুকুতে আসলে যে বরাদ্দটুকু সংশোধিত নামিয়ে আনা হলো, সেটি বাস্তবায়নের সম্ভাবনাও আমরা খুব কম দেখছি। সেটির জন্য আপনার পরামর্শ কি হবে? জি, ধন্যবাদ। আমি মীর নাসির হোসেন সাহেবের সাথে আহ, একমতই। কারণ কিছু কিছু জায়গায় এগুলো হচ্ছে আমাদের কমন মানে প্রকল্প। এগুলো আসলে যেমন মেট্রো রেল, এই মেট্রো রেলটা আমরা যদি যানজটের কথা চিন্তা করি, আমাদের যদি এই যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে রাস্তাঘাটে, সুতরাং মানে মেট্রো রেল এটি অর্থনীতির জন্য, আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার এই যে থার্ড টার্মিনাল, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কিছু কিছু প্রকল্প যেগুলো আছে, এই প্রকল্পগুলো হয়তো সরকারের হাতে এনাফ অর্থ নেই, যেটা আমি বলেছিলাম বিরতির আগে, যে রাজস্ব আদায় যেভাবে হওয়ার কথা সেভাবে নাই, বৈদেশিক সাহায্য যেইভাবে আসার কথা সেভাবে আসেনি, বা তো সেই সমস্ত কারণে এই প্রকল্পগুলো কাটছাট করা হচ্ছে। তারপরেও আমি মনে করি যে এই যে প্রকল্পগুলো মেট্রো রেল থেকে আরম্ভ করে আপনার থার্ড টার্মিনাল, কারণ আমরা যেহেতু বলছি যে আমরা এলডিসি গ্রাজুয়েশন হবে, ডেভেলপিং কান্ট্রি হবে, কিন্তু এগুলোর যেই ডেভেলপিং কান্ট্রির দিকে যদি যেতে হয়, আমরা যদি রেডিনেসের কথা বলি, প্রিপেয়ার্ডনেসের কথা বলি, তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাদের কিন্তু খুবই দরকার। একটা থার্ড টার্মিনাল, এটা অপারেটরের কথা বলা হয়েছে, জাপানিজরা যদি অপারেটর হিসাবে কাজ করতো, তাহলে আপনি দেখেন বহির্বিশ্বে কিভাবে তারা সেগুলো ম্যানেজ করে। তো এই সমস্ত জায়গায় আমি মনে করি
কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না একটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, একটা কোয়ালিটির ক্ষেত্রে। তো সেই জায়গাটা আমরা দেখলাম যে আসলে অধ্যাপক আবু ইউসুফ, একেবারে ছোট্ট করে একটু জানতে চাই, মানে অর্থনীতির বিচারে তাহলে কি এই যে 15-16 মাস যে সময় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলো, তাহলে কি দেশ আসলে পিছিয়েই গেল কিনা অর্থনীতির না, বিচারে? এটাকে আমি ঠিক এইভাবে বলবো না, কারণ কিছু কিছু জায়গায় তো ইমপ্রুভমেন্টও হয়েছে। এই যে 1330টা প্রকল্প, এগুলো যেহেতু আগে অনেক প্রকল্প রাজনৈতিক বিবেচনায় নেওয়া হতো, এখন এই যে যাচাই বাছাই করতেও কিন্তু সময় লাগে। আসলে অর্থনীতির জন্য 16 মাস কিন্তু অনেক বড় সময় না, কারণ এই যে যাচাই বাছাই এটি আবার পরবর্তী যে সরকার আসবে, রাজনৈতিক সরকার, তাদের জন্য, তারা যদি রাজনীতির বাইরে এসে অর্থনীতিকে গুরুত্ব দেয়, তাহলে এই যে মনে করেন 1330টা প্রকল্প যাচাই বাছাই করে দেশের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বা কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো, তো সেইখানকে রেখে যদি আবার রাজনৈতিক সরকার এগিয়ে নিয়ে যায়, তাহলে আর ওনাদের তো এই যাচাই বাছাই করার সময়টা কিন্তু বেঁচে গেল। নিশ্চয়ই নিশ্চয়ই, তো অসংখ্য ধন্যবাদ আসলে অধ্যাপক আবু ইউসুফ ভালো এবং মীর থাকবেন। নাসির হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।